গল্প হৃদয়পুরের বাসিন্দা। লেখনীতে মারিয়া রশিদ। গল্প পর্ব ১। এই মেয়েকে পটাতে না পারলে তোর পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে। রাফির মুখের থেকে বের হওয়া কথাটা শুনে আরিয়ান কিছুক্ষণ ঠোঁট লটকিয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না বন্ধুরা তাকে উৎসাহ দিচ্ছে নাকি অপমান করছে। আজ এই ভার্সিটিতে তার প্রথম দিন, তবে তাকে প্রথম বর্ষের নতুন ছাত্র ভাবার কোনো কারণ নেই। সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। কিছু কারণবশত তাকে আগের ভার্সিটি ছেড়ে এখানে ভর্তি হতে হয়েছে, কিন্তু এতে সে মোটেও বিরক্ত নয়, বরং আরও বেশি খুশি। কারণ তার সবচেয়ে কাছের বন্ধু রাফি, তানবীর, সাব্বির এই ভার্সিটির ছাত্র। তাছাড়া আজকের এই দিনটাতে বিশেষ করে তুলেছে আরেকজন মানুষ, মেহেরিন সুলতানা। মেয়েটিকে দেখার পর থেকেই আরিয়ানের ভেতর এক অন্যরকম অনুভূতি কাজ করছে। সবার মাঝে মেয়েটিকে চোখে আটকে গিয়েছে আরিয়ানের। আরিয়ান যখন তার বন্ধুদের কাছে মনের কথাটা শেয়ার করে, তখনই রাফি তার বিখ্যাত উক্তিটি বলে। তানবীর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আরিয়ান, ও কিন্তু খুব ব্রিলিয়ান্ট। তুই যে আন্ডা খাওয়া ছাত্র এটা প্রকাশ করা যাবে না, বুঝলি? আরিয়ান দ্রুত ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে, শালা, আমাকে অপমান করছিস কেন? তানভীর নির্দোষ মুখে বলে, আরে অপমান কোথায় করলাম, সত্যি তো বললাম। সাব্বির বিরক্ত হয়ে বলে ওঠে, তাই? তানভীর, তুই চুপ কর তো। আরিয়ান, তুই গিয়ে আজ একটা হালকা রিলেশন ক্রিয়েট করবি, যেহেতু একটু আগে তোকে পরিচয় করিয়ে দিয়েছি। এখন গিয়ে জাস্ট একটু ঘনিষ্ঠতা বাড়াবি, ঠিক আছে? ঠিক আছে। দল বেঁধে নিচের তলায় আসতেই সবার চোখ যায় করিডোরে বসা মেহরিন আর রিঙ্কির দিকে। চারপাশে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। এই সময় বেশিরভাগ স্টুডেন্ট ক্যান্টিনে, মাঠে, হলরুমে, লেকের ধারে, আর না হলে লাইব্রেরিতে থাকে। তাই এখন করিডোর এক ধরনের নিরিবিলি পরিবেশ। রাপি বলে, সুযোগ। আরিয়ান বলে ওঠে, কিসের সুযোগ? যা, কোথায়? ওর কাছে? এখনই? হ্যাঁ, এখনই। আরিয়ানের গলা শুকিয়ে যায়। যদি কিছু বলতে না পারি? তানভীর বলল, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খেয়ে চলে আসবি। আরিয়ান রাগী চোখে তাকায়। তুই সবসময় এমন নেগেটিভ কেন রে? কারণ তোর উপর আমার বিশ্বাস নেই। সাব্বির বলে ওঠে, তানভীর চুপ। আরিয়ান, দেখ, বেশি কিছু করতে হবে না, স্বাভাবিকভাবে কথা বলবি। ক্লাস কেমন হয় এখানে, আজকের সব নোট আছে কিনা, এই সব। আরিয়ান বলে, এইটুকুই? হ্যাঁ, জাস্ট সুন্দর করে হাসি দিবি। আমি কি নিজেকে বিক্রি করতে যাচ্ছি নাকি? হ্যাঁ। আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর গভীর শ্বাস নেয়, শার্টের কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে নেয়, একবার নিজের জুতোর দিকে তাকায়, তারপর বলল, কেমন লাগছে? রাফি বলে ওঠে, দূর থেকে মানুষের মতোই লাগছে। তানভীর বলল, কাছে গেলেই সমস্যা। আরিয়ান নাক ফুলিয়ে বলে ওঠে, তোদের আমি বন্ধু বানিয়েছি কেন বলতো? সাব্বির হেসে ফেলে, যা এখন। আরিয়ান আবার নিজেকে একটু ঠিক করে নেয়। রাফি ফিসফিস করে বলে, দেখ, ভাবটা দেখ, 5 মিনিটও লাগবে না এই ভাব উড়ে যেতে। তানভীর মন্তব্য করে। আরিয়ান নামতে শুরু করে, এক হাত পকেটে, মুখে হালকা হাসি। নিজের কাছে নিজেকে বেশ স্মার্ট লাগছে তার। উপরে দাঁড়িয়ে থাকা 3 বন্ধু নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাফি বলে, দেখে মনে হচ্ছে নায়ক নামছে। তানভীর বলল, আমার ভয় করছে। কেন? কারণ আরিয়ান যখন আত্মবিশ্বাসী হয় তখন কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। আরিয়ান নিচে নামছে আর ভাবছে মেহরিনকে কি কি বলবে, কিন্তু ভাবনাটা সম্পূর্ণ করার সুযোগ সে পেল না। কারণ সে সিঁড়িটা পা পড়তেই সেটি হঠাৎ পিছলে যায়। আরিয়ান হাত পা ছুড়ে নিজেকে সামলাতে পারে না, ধপাস করে মুখ থুবড়ে পড়ে যায়। তার সমস্ত ভাব, স্টাইল, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ প্রেম কাহিনী মেঝেতে একসঙ্গে আছড়ে পড়ে। উপরে দাঁড়িয়ে থাকা রাফি জিহ্বা কামড়িয়ে ধরে। তানভীর হাতে থাকা চিপসের প্যাকেট প্রায়
পড়ে যাচ্ছিল। ইন্নালিল্লাহ। সাব্বির দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, হায় আল্লাহ। শব্দ শুনে মেহরিন আর রিঙ্কি দ্রুত তাকায়। মেঝেতে মুখ থুবড়ে পড়ে থাকা আরিয়ানকে দেখে রিঙ্কি নিজেকে সামলাতে পারে না, সে শব্দ করে হেসে ওঠে। মেহরুনও ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু কোনো রকমে সেইটা চেপে রাখে। সামনে একজন পড়ে আছে, হাসলে সেটা তার কাছে অমানবিক মনে হয়ে যাবে। আরিয়ান মাথা তুলে তাকায়, তার চোখে পড়ল সরাসরি মেহরুনের দিকে। মেয়েটার চোখে হাসির ঝিলিকি স্পষ্ট। আরিয়ানের মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যেতে পারলে ভালো হতো। মেহরিন আর রিঙ্কি এগিয়ে আসে। মেহরিন বলে, ব্যথা পেয়েছ? আরিয়ান দ্রুত উঠে বসে বলে, না না না, কিছু হয়নি। শিওর? হুম। কিন্তু খুব জোরে পড়েছে তো। আমি ছোটবেলা থেকেই এমন। মেহরিনের ভ্রু কুঁচকিয়ে যায়। মানে? আরিয়ান হাসি মুখে বলে, মাঝে মাঝে পড়ে যাই। রিঙ্কি আবার হেসে ওঠে, মাঝে মাঝে? আরিয়ান বিব্রত মুখে বলল, মানে খুব বেশি না। মেহরিন এবার সত্যিই হেসে ফেলে, কিন্তু সেটা মৃদু হাসি। আর হাসিটা দেখে আরিয়ানের মনে হয় এই লজ্জাটাও হয়তো সার্থক। মেহরিন বলে, ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই তো? না। হাঁটতে পারবে? আরিয়ান হালকা একটু নড়ে চড়তেই কোমরে ব্যথা টনটন করে উঠল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করে না। অবশ্যই পারবো। মেহরিন মৃদু মাথা নেড়ে বলল, ঠিক আছে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমরা গেলাম। আর তোমার আজ প্রথম দিন, ক্লাস না করলে বাসায় চলে যাও। রিঙ্কি বলে ওঠে, দেখো, আবার যেন পড়ে না যাও। কথাটা বলেই হেসে ওঠে রিঙ্কি। আরিয়ান লজ্জা পায়। মেহরিন বলে, বাই। দুজনে চলে যায়। আরিয়ান বসে ওদের চলে যাওয়া দেখে। তার মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসে এত বড় অপমান মনে হয় কেউ সহ্য করেনি। ওরা দুইজন আড়াল হতে রাফি, তানভীর আর সাব্বির দৌড়ে নিচে নেমে এলো। রাফি এসেই প্রথমে বলল, আসলে ইমপ্রেস করতে, তা না করে বলটা মান সম্মান মশলা বেটে দিল। তানভীর বলে ওঠে, তুই পড়লি কি করে? অপুষ্টিতে ভুগছিস নাকি শালা? না হলে মানুষ এমন ভাবে? অপুষ্টির লক্ষণে তো মনে হচ্ছে। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এক লাথি দিয়ে মাজার হাড় ভেঙে দেব। আগে নিজেরটা দেখো। সাব্বির এইবার দুজনকে ধমক দেয়, এই তোরা থামবি? দুজনেই চুপ হয়ে যায়। সাব্বির আরিয়ানের দিকে তাকায়, ব্যথা পেয়েছিস? মাজাটা ঝিমঝিম করছে। বেশি? হুম। হাত ধর। সাব্বিরের হাত ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আরিয়ান। এবার মুখ বিকৃত হয়ে যায় ব্যথায়। রাফি সেটা দেখে বলে, ওস্তাদ, সত্যি সত্যি ব্যথা পেয়েছ? তানভীর বলে, আমি ভাবছিলাম নাটক করছে। সাব্বির বলে, তুই চুপ কর। আচ্ছা আচ্ছা। তার বন্ধু ধীরে ধীরে ভার্সিটি গেটের দিকে হাঁটতে থাকে। রাফি বলল, তবে একটা কথা। আরিয়ান বলে ওঠে, কি? আজকে তুই প্রেম করতে গিয়ে ইতিহাস সৃষ্টি করেছিস। কি ইতিহাস? মেয়ের সামনে প্রথম ইমপ্রেশন হিসেবে মুখ থুবড়ে পড়া। সাব্বির হেসে ফেলে। আরিয়ান রাগে মুখ ফুলিয়ে হাঁটতে থাকে। তার মনের ভেতর এক আশ্চর্য অনুভূতি কাজ করছে। আজকে সে লজ্জিত হয়েছে, অপদস্থ হয়েছে, আবার একই সাথে মেহরুনের মৃদু হাসিটা বারবার মনে পড়ছে। আজকে তার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন, আবার একইভাবে সব থেকে গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনে তার মেহরুনের সাথে প্রথম দেখা। বিছানার উপর উল্টো হয়ে শুয়ে আছে আরিয়ান। পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট। শরীরের উপরের অংশ একদম খালি। বালিশে মুখ গুজে এমনভাবে পড়ে আছে যেন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট একাই বয়ে বেড়াচ্ছে সে। মাঝে মাঝে কোমরের ব্যথাটা টনটন করে উঠছে। তখনই মুখ বিকৃত করে গুঙ্গিয়ে উঠছে, উফ। মাঝে হ্যাবি ব্যথা করছে রে ভাই। কথাটা বলেই আবার বালিশে মুখ গুজে ফেলে আরিয়ান। রুমের এক পাশে রাখা কাঠের চেয়ারে বসে পা তুলে আরাম করে বসে আছে তানভীর। হাতে একটা বড় চানাচুরের ডিব্বা। সে বেশ আরাম করে চানাচুর খাচ্ছে আর আরিয়ানের অবস্থা উপভোগ করছে। তানভীর বলে ওঠে, ইমপ্রেস করতে গিয়ে নিজেই বেডে সেটে গেছে।
আরিয়ান সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকায়। চুপ কর তো শালা। কেন, মিথ্যা কিছু বলেছি? একটা কথাও আর বলবি না। তানভীর নির্দোষ মুখে বলল, আমি তো তোর ভালো চাচ্ছি। ভবিষ্যতে যখন নাতি নাতনিদের গল্প বলবি তখন বলতে পারবি, দাদু ভাই, তোমাদের দাদির সামনে আমি প্রথম দিনে আকাশ থেকে নেমে এসেছিলাম। রাপি নিজের বেডে বসে আছে, সে হেসে ফেলে। আকাশ থেকে না, সিঁড়ি থেকে। তানভীর মাথা নেড়ে বলে, ও সরি, তত্ত্বগত ভুল হয়ে গেছে। আরিয়ান একটা বালিশ ছুঁড়ে মারে, দুনিয়ার এত মানুষ থাকতে তোদেরই আমার বন্ধু হতে হলো। তানভীর হাসতে হাসতে বলে ওঠে, সবাই আল্লাহর পরীক্ষা। রাফি এবার হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম। শুধু শুধু ওর পেছনে লাগিস না তো। আমি লাগছি? আমি তো বাস্তবতা তুলে ধরছি। বাস্তবতা মানে? জ্বালাচ্ছিস ওকে? জ্বালানোর মতো ঘটনা তো নিজেই ঘটিয়েছে। আরিয়ান আবার কাতর গলায় বলে, দোস্ত, সত্যি হাসাহাসি বাদ দে, খুব ব্যথা করছে আমার। তানভীর এবার একটু সিরিয়াস হয়ে ওঠে। সত্যি ব্যথা বেশি করছে নাকি? হুম। হাঁটতে পারবি? পারবো মনে হয়, কিন্তু কষ্ট হবে অনেক। তাহলে মনে হয় হাড় ভাঙেনি। আরিয়ান কৌতুক গলায় বলে ওঠে, ডাক্তার সাহেব, আর কোনো পরীক্ষা করবেন? ফি লাগবে? যা ভাগ। রুমে আবার হাসির রোল পড়ে যায়। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে সাব্বির। তার হাতে একটা প্লেট, আর প্লেটের উপর একটা স্টিলের বাটি। সাব্বির বলে ওঠে, এই যে গরম তেল নিয়ে আসলাম। তানভীর সঙ্গে সঙ্গে বলল, এটা কি রান্নার জন্য নাকি রোগীর জন্য? তোর মাথায় ঢালার জন্য। রাফি হেসে বলে, থাম থাম। এই সাব্বির, গরম তেল কেন? সাব্বির বাটিটা টেবিলে রেখে বলে ওঠে, গরম তেল মাজায় মালিশ করলে ব্যথা অনেকটা কমে যাবে। একবার আমি বাড়িতে যাওয়ার পর খুব আকারে মাজায় ব্যথা পেয়েছিলাম। তখন মা এইভাবে তেল গরম করে দিয়েছিল, খুব আরাম লাগে। রাফি মাথা নেড়ে বলে, দিয়ে দে তাহলে। সাব্বির বিছানার পাশে বলে তেল হাতে নেয়। আরিয়ান সোজা হয়ে শুয়ে থাক। আস্তে করিস ভাই, শিওর। প্রথমে আস্তে আস্তে তেলে মালিশ করতে থাকে সাব্বির। প্রথম স্পর্শে আরিয়ান দাঁত চেপে ধরে। গরম তেলের সাথে সাব্বিরের পুরুষালী হাতের মালিশে ব্যথাটা ভালোই অনুভব করছে সে। কিছুক্ষণ পর সাব্বির একটু চাপ দিয়ে মালিশ করতেই আরিয়ানের চিৎকারে পুরো রুম কেঁপে ওঠে। তানভীর চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল। তানভীর বলে, ইন্নালিল্লাহ, মনে হচ্ছে অপারেশন হচ্ছে। আরিয়ান কিটিমিটি করতে করতে বলে ওঠে, শালা, আস্তে মালিশ কর। সাব্বির হতবিহ্বল কণ্ঠে বলে, আস্তে তো করছি, এটাকে আস্তে বলে? ব্যথার জায়গায় একটু চেপে মালিশ না করলে কাজ করবে কিভাবে? আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল, কাজ না করলেও সমস্যা নাই, কিন্তু আমাকে মেরে ফেলিস না। রাফি মজা দেখতে বলে, ভাই সহ্য কর, প্রেমের পথে কাটা থাকবেই, এটা কাটা না, পুরো বাস। তানভীর হাত তুলে বলল, আমি সাক্ষী, ইতিহাসে লেখা থাকবে মেহেরুনকে দেখে প্রেমে পড়ে তোমায় উৎসর্গ করেছিল আরিয়ান রহমান। আরিয়ান চেঁচে বলে, চুপ কর। আচ্ছা, একটা কথা বল, কি? পড়ে যাওয়ার সময় মেহেরুনকে দেখছিলি নাকি সিঁড়ি দেখছিলি? সিঁড়ি। তানভীর এক ভ্রু কুঁচকে বলে, মিথ্যা। সত্যি? মিথ্যা। সত্যি। সাব্বির অধৈর্য হয়ে বলে ওঠে, এই কি শুরু করছিস তোরা? তোরা কি 5 বছরের বাচ্চা? সবাই চুপ হয়ে যা। সাব্বির আবার মালিশ করতে শুরু করে। কিছুক্ষণ পর তানভীর বলল, এইসব করে হবে না রে ভাই, চল ওকে ডাক্তার দেখাই। রাফি বলল, একদিন যাক, কালও যদি ব্যথা থাকে তখন নিয়ে যাব। তারপর রাফির চোখ যায় তানভীরের হাতে থাকা ডিব্বার দিকে। সে চেঁচিয়ে বলে ওঠে, এই শালা, তুই তো আমার চানাচুর শেষ করে ফেলছিস। তানভীর হাতে থাকা ডিব্বার দিকে তাকায়। ডিব্বার ভেতর সত্যিই আর বেশি কিছু নেই। তানভীর রাফির দিকে তাকিয়ে বলে, ক্ষুধা লেগেছিল মানে? আজকে তোদের মেসের অতিথি না? তুই অতিথি? মাসের 30 দিন এখানে পড়ে থাকি, শুধু ঘুমাতে যাস নিজের মেসে, তাও তো অতিথি আমি। ভণ্ড তুই। তানভীর দাঁতে দাঁত চেপে বলে, অতিথির সম্মান দিতে পারিস না তুই? তুই একটা খাদ্য সন্ত্রাসী। তানভীর নাটকীয় ভঙ্গিতে রেগে যায়। মুঠো করে চানাচুর হাতে নিয়ে বলল, আরে খেলামই না তো চানাচুর। কথা শেষ করে পুরো মুঠো ভরা চানাচুর মুখে পুরে নেয় তানভীর। রাফি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, আর বলে, খাবি না বললি? ডিব্বা থেকে খাবো না, হাতে যা আছে তাই।
এটা আগেই নিয়েছিলাম। সাব্বির হাসতে হাসতে বলে ওঠে, তুই আসলে আজব একটা জিনিস রাফি। আমার রুমে আলমারিতে একটা বাক্স আছে, সেখানে ব্যথার মেডিসিন আছে, নিয়ে আয়। আচ্ছা। রাফি রুম থেকে বের হয়ে যায়। আসলে তানভীর বাদে তারা সবাই একই মেসে থাকে। মোট 6 জন সদস্য। আরিয়ান আর রাফি একই রুমে থাকে। সাব্বির পাশের রুমে একজন জুনিয়রের সঙ্গে থাকে, আর অন্য রুমে 2 জন চতুর্থ বর্ষের সিনিয়র থাকে। শুধু তানভীরের ব্যবস্থা আলাদা, সে অন্য একটা মেসে থাকে। কারণটাও মজার, খাবার। তানভীরের খাওয়ার ক্ষমতা নিয়ে এক প্রকার কিংবদন্তি প্রচলিত আছে। সেই সুযোগ পেলে সবার খাবারে ভাগ বসায়। অনেক সময় ভাগ নয়, পুরো খাবারই উদার করে দেয়। এই ভয়ে কেউ তার সঙ্গে রুম শেয়ার করতে রাজি হয় না। অবশ্য এই ব্যাপারে তানভীরের বিন্দুমাত্র আফসোস নেই, বরং সে বেশিরভাগ সময় এই মেসে কাটায়। শুধু ঘুমানোর সময় নিজের মেসে চলে যায়। কিছুক্ষণ পর রাফি ঔষধ নিয়ে ফিরে আসে। সাব্বির ওষুধের পাতাটা হাতে নিয়ে টেবিলের উপর রেখে দেয়। দুপুরে খাওয়ার পর মেডিসিনটা খেয়ে নিস। আরিয়ান কোনো উত্তর দেয় না, সে একদম চুপ করে পড়ে রইল। প্রথমত, কোমরে প্রচন্ড ব্যথা করবে। দ্বিতীয়ত, তার থেকেও ভয়ানক একটা বিষয় তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। মেহরিন। মেয়েটার সামনে জীবনে প্রথম পরিচয় হলো মুখ থুবড়ে পড়ে গিয়ে। ঘটনাটা মনে পড়তেই আরিয়ানের ইচ্ছে করছে বালিশের ভেতর মুখ ঢুকিয়ে অদৃশ্য হয়ে যেতে। রিঙ্কি কত জোরে হাসলো। মেহেরিনেও হাসি পেয়েছিল, বোঝাই যাচ্ছিল। মনে পড়তেই তার কান গরম হয়ে যায়। আচ্ছা, লজ্জায়। আরিয়ান মনে মনে বিড়বিড় করে বলল, সি সি আরিয়ান, তুই জীবনে এত বড় হাস্যকর অপমানিত আর কখনো হসনি। চলবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকদিন চ্যানেলে গল্প দেওয়া হয় না, আশা করি ধীরে ধীরে রেগুলার হব আগের মতো। ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন।